শতাব্দী প্রাচীন কারাগার তার দৈত্যাকার প্রাচীর, পাথরে বাঁধানো রাস্তা, প্রকাশ্য ফাঁসি মঞ্চ আর দম বন্ধ ছোট্ট কুঠুরির অন্ধকার নিয়ে আজও দাঁড়িয়ে আছে। সেই কারাগারের প্রতিটি কোণে বন্দি প্রাণের দীর্ঘশ্বাস, অত্যাচারীদের হাহাকার আর অসহায়ের অশ্রুজল জমে আছে পুঞ্জীভূত হয়ে। তবু আজও তার অপূর্ব মহিমা, তার প্রতিটি ধূলিকণা তীর্থের রজের মতো আজও পবিত্র। সেই কারাগারে তবে আজ আর বন্দে মাতরম ধ্বনিত হলে চাবুকের বন্যা নামে না, পরিবর্তে নীরবে অশ্রুর মালা গাঁথা হয় দর্শকদের চোখে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ওয়াচ টাওয়ারের সামনে। এটাই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার, যে ওয়াচ টাওয়ারের মাথায় দাঁড়িয়ে সমগ্র যে জেলটা রয়েছে এই জেলটা পরিদর্শন করত ব্রিটিশ রাজত্বকালে শাসকরা। তো সেই ওয়াচ টাওয়ারটাই আমরা এখন দেখতে পাচ্ছি। তো চলুন ওপরে উঠে দেখা যাক যে ওয়াচ টাওয়ারটার উপর থেকে কিরকম সমগ্র জেলটাকে দেখতে পাওয়া যাচ্ছে। আসুন, দেখুন এখানে লেখাও রয়েছে প্রিজন লাইফ ইন দ্য আন্দামানস, মানে একেবারেই যে তারা কিভাবে বন্দি দশায় থাকতো সেটা এই কথার মাধ্যমেই বোঝা যাচ্ছে। তো চলুন ওপরে ওঠা যাক। এটি একটি বৃত্তাকার ভবন, যেটির পরিধি বরাবর বিস্তৃত কক্ষে থাকতেন বন্দিরা আর কেন্দ্রে থাকতেন প্রশাসক। এই ঘরেরই জানলার খড়খড়ি এবং অন্যান্য কৌশলের মাধ্যমে বন্দীদের দৃষ্টির আড়ালে থাকবেন কারা পরিদর্শক, এমনই ভাবনা ছিল, যাতে একরকমের সর্বত্র বিরাজমান নজরদারির আভাস পাওয়া যায়। সামান্য নড়াচড়া করেই সম্পূর্ণ অংশটি একেবারে দেখা যায়। এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার, যেখান থেকে জেলের সমস্ত বন্দীদের ওপর নজরদারি করা হতো। তাদের সমস্ত ক্রিয়াকলাপ এখান থেকেই পরিলক্ষিত হতো। তারা কি করছে, তারা কোনো প্রতিবাদ করার চেষ্টা করছে কিনা, তারা কেউ পালানোর চেষ্টা করছে কিনা, সমস্তটাই কিন্তু এখান থেকে দেখা যেত। এবং এখান থেকে সমগ্র যে জেলটা রয়েছে সেটার একটা ভিউ কিন্তু ভালো মতন পাওয়া যায়। 19 শতকের শেষ থেকে ঔপনিবেশিক ভারতের স্বাধীনতা সংগ্রামে অসংখ্য সৈনিক ছিলেন সশস্ত্র পথের বিপ্লবীরা। ফাঁসির পাশাপাশি যাদের বেশিরভাগেরই দ্বীপান্তরের শাস্তি হয়েছিল আন্দামানে, মূলত তাদের জন্যই বানানো হয় নিশ্চিদ্র দুর্ভেদ্য দুর্গের মতন সেলুলার জেল, কালাপানি নামেও যা পরিচিত ছিল। অসহনীয় অত্যাচার এবং নিপীড়নের মধ্যে এখানে বন্দি জীবন কাটিয়েছেন অসংখ্য স্বাধীনতা সংগ্রামী। তাদের সংগ্রাম ও শৌর্যের এক ঝলক দেখা যাবে এই প্রদর্শনীতে। এটি সেই কুখ্যাত কারাগারেরই মডেল। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ওয়াচ টাওয়ারের নিচে একটি কক্ষে। এই কক্ষে মূলত ইউরোপীয় যেসব বন্দীরা ছিল তারা প্রার্থনা করত। এই যে পিছনে ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছেন, ওয়াচ টাওয়ার থেকে যদি আমরা বাদিকে এগোই তাহলে এখানে রয়েছে তাঁতকল। তো সেটা দেখে নিই, চলুন। এই জেলে যেসব বন্দীরা ছিলেন তাদের উপর শুধু যে অকথ্য অত্যাচার করা হতো তাই নয়, তাদেরকে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছিল, অর্থাৎ কঠোর পরিশ্রম করে দিন যাপন করতে হতো। তাদের জীবনযাপন ছিল খুবই নিম্নমানের এবং তাদের যে কঠোরতম পরিশ্রম করতে হতো তার চরম নিদর্শন হলো এই চরকার কাঠামোটি। তাদেরকে করতে হতো বিভিন্ন ধরনের হাতের কাজ, সেরকমই এই তাঁত বুনন করে তাদেরকে তাঁতের বিভিন্ন দ্রব্যাদি বানাতে হতো এবং সেগুলোর বিনিময়ে তারা যে কোনো মজুরি পেত তাও নয়, উল্টে অত্যাচার দিনের পর দিন আরো বেড়েই চলতো তাদের উপরে। সেই সময় কিভাবে তাঁত বোনা হতো সেটাই এখানে দেখানো হয়েছে। এগুলোই হচ্ছে সেই তাঁতকল, যে তাঁতকলের মাধ্যমে বন্দীদেরকে দিয়ে দিনের পর দিন অকথ্য পরিশ্রম করিয়ে তাদের দিয়ে তাঁত বোনানো হতো। বন্দীদের শিক্ষাদান বিষয়ে একটি প্রস্তাব উঠেছিল, যেটি তৎক্ষণাৎ অত্যাধিক খরচের কারণ দেখিয়ে বর্জিত করা হয়।
বলা হয়েছিল এটি সরাসরি দোষীদের পুরস্কৃত করার মতন একটি কাজ। পরিবর্তে মেকলে কমিটি সুপারিশ করেছিল বন্দীদের এমন কাজ দেয়া হোক যা হবে একঘেয়ে নিরস এবং চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ। এছাড়াও তাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় নয় এমন যে কোনো অনুগ্রহ থেকেও বঞ্চিত করা হবে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি নজরুল কক্ষের সামনে। সম্ভবত কাজী নজরুলকে এই কক্ষে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। এখন আমরা রয়েছি যে কক্ষগুলোতে সাধারণ বন্দীদের আটকে রাখা হতো। এই ঘরগুলো অত্যন্ত অন্ধকার এবং এখানে বাথরুম পায়খানা করার মতন কোনো স্পেসও নেই এবং খুবই দমবন্ধকর পরিবেশ এই ঘরগুলোতে। তো এই দমবন্ধকর পরিবেশের মধ্যেই কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামীরা দিনের পর দিন আটকে ছিল। কতটা কষ্ট তারা অনুভব করেছিল এই দিনগুলোতে এখানে দাঁড়িয়ে সেটা আমি ফিল করতে পারছি। সামনে রয়েছে একটা ঐতিহাসিক কারাকক্ষ। হয়তো সেখানে আরো ইতিহাসের কিছু কথা হয়তো আমরা খুঁজে পাবো। তো চলুন দেখা যাক সেখানে কি রয়েছে। এখন আমরা ঢুকতে চলেছি ঐতিহাসিক কারাকক্ষে। সেকালে ব্রিটিশ শাসন ব্যবস্থা কেমন ছিল, কিরকম ভাবে বন্দীদেরকে রাখা হতো, তাদের জীবনযাত্রা কেমন ছিল, তার সার্বিক একটা ধারণা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সেটাই আমরা এখন দেখে নেব। আসুন দেখে নিই সেইটা। কারাগার পরিচালনা সম্পর্কে ঔপনিবেশিক প্রশাসকরা যে মনোভাব পোষণ করতেন তা আলিপুর সেন্ট্রাল জেলের ভবনগুলোর গঠনে প্রতিফলিত হয়েছে। 1838 সালে কারাগারের শৃঙ্খলা বিষয়ে মেকলে কমিটির রিপোর্টে উল্লেখ করা হয় কারা কক্ষগুলো বানানো হয়েছে বন্দীদের পৃথক করে একাকী নির্জনবাসে রাখার উদ্দেশ্যে। কক্ষগুলোতে অপ্রশস্ত পাথরের বিছানা এবং মাথা রাখবার উলম্ব অংশগুলি একে অপরের বিপরীতে দেওয়ার উদ্দেশ্য ছিল দুজন সংলগ্ন বন্দীর মধ্যে কথোপকথন না হওয়া সুনিশ্চিত করা। ব্রিটিশ শাসনাধীন জেলখানা কয়েদিদের থাকার জন্য ভালো জায়গা ছিল না। কারাগারের ওয়ার্ডার ও প্রধান নিয়ন্ত্রকের নির্দেশে বন্দীরা অপমান ও শারীরিক নির্যাতনের শিকার হতো। একজন বন্দী মুক্তিযোদ্ধার প্রতিটি মুহূর্ত প্রহরী ও গুপ্তচরদের সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা হতো। মুক্তিযোদ্ধাদের প্রতি একমাত্র সহানুভূতিশীল ছিলেন জেলে তাদের নিজেদের সহযোদ্ধা। তাদের অনুভূতি ভাগ করে নেওয়ার একমাত্র জায়গা ছিল রাতে ওয়ার্ডের মেঝে এবং বিছানা। যখন সন্ধ্যায় একটি ওয়ার্ডের প্রধান প্রবেশদ্বারটি তালা বন্ধ করে একটি সাইরেন বাজিয়ে দেওয়া হতো। কারাকক্ষ 4-এ এমনই একটি দিন ও রাত পুনরায় তৈরি করা হয়েছে এবং দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে। এখানে প্রহরীর সতর্ক দৃষ্টির সামনে একজন বন্দী অন্য সহবন্দীর জন্য নাপিতের কাজ করে। একজন বন্দী নিজের জেল ওয়ার্ডের ধুলো মুছে ফেলেন, আরেকজন কাপড় ধোয়ায় ব্যস্ত। কিন্তু ওয়ার্ডের 4 দেয়ালের মধ্যে ব্রিটিশ শাসনমুক্ত করার জন্য মুক্তিযোদ্ধাদের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি বাতাসে ফিসফিস করে। আমরা আজ যে স্বাধীন ভারতবর্ষে রয়েছি
সেই স্বাধীনতা পাওয়ার জন্য এই স্বাধীনতা সংগ্রামীরা দিনের পর দিন কত যে কষ্ট করেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই বিছানায় তাদেরকে শুতে হতো, এই ঘরের মধ্যেই তাদেরকে বাথরুম, পায়খানা, তাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত কাজকর্ম করতে হতো। তাহলে বুঝতেই পারছেন কত কষ্টের মধ্যে দিয়ে লড়াই করে তবে আমাদের জন্য তারা স্বাধীনতা এনে দিয়েছিল। অথচ সেই স্বাধীন ভারতবর্ষের থেকেও আমরা দিনের পর দিন তাদের অবদানগুলো মাঝে মধ্যেই ভুলে যাই তারা কত কষ্টের সাথে লড়াই করে আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছিল। এই কক্ষের ভিতরের অংশ দেওয়াল দিয়ে বিভক্ত করা, যাতে প্রত্যেক বিভাগে 50 জনের বেশি বন্দীদের রাখা না যায়। মহিলা ও দেওয়ানি বন্দীদের জন্য পৃথক কারাকক্ষের ব্যবস্থা ছিল। এখন আমরা ঢুকতে চলেছি পুলিশ মিউজিয়ামে। কলকাতার এপিসি রয় রোডে যে পুলিশ মিউজিয়ামটা ছিল সেটাই এখন এখানে স্থানান্তরিত করা হয়েছে। এখানে রয়েছে স্বাধীনতা সংগ্রামে ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র এবং আরও যেসব কার্তুজ, গুলি, বন্দুক ব্যবহার করা হয়েছিল স্বাধীনতা সংগ্রামে, সেগুলোই কিন্তু এখানে যত্ন সহকারে সংগ্রহ করে রাখা হয়েছে। এখন আমরা দেখব কিংসফোর্ডকে যে বই বোমা পাঠানো হয়েছিল সেইটা আমরা এখন দেখব। আলিপুর ষড়যন্ত্র মামলার তদন্তের সময় একজন অভিযুক্ত প্রকাশ করে যে 1908 সালে হেমচন্দ্র দাস একটি বইয়ের ভিতরে একটি বোমা রেখেছিলেন এবং সেটি কিংসফোর্ডকে পাঠিয়েছিলেন। পরেশ মৌলিক বইটি কিংসফোর্ডের বাসায় পৌঁছে দিয়েছিলেন। যাই হোক, কিংসফোর্ড এটিকে চিকিৎসা আইনশাস্ত্রের একটি বই বলে বিশ্বাস করে, যেটি তিনি একজন আইএমএস অফিসারকে ধার দিয়েছিলেন। বইটির বাঁধাই করা টেপগুলি না খুলে বইটি সরিয়ে রেখেছিলেন এবং যখন তাকে মুজাফফরপুরে বদলি করা হয়েছিল তখন এটি তার সঙ্গে নিয়ে যান। বইটি পরবর্তীকালে কলকাতায় ফিরিয়ে আনা হয় এবং 1909 সালের ফেব্রুয়ারিতে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। 1930 সালের 8ই ডিসেম্বর 3 তরুণ বিপ্লবী বিনয় বোস, দীনেশ গুপ্ত এবং সুধীর ওরফে বাদল গুপ্ত ব্রিটিশ প্রশাসনের কেন্দ্রস্থলে আক্রমণ চালানোর পরিকল্পনা করেছিলেন। ইউরোপীয় পোশাক পরে এবং রিভলভারে সজ্জিত হয়ে তারা রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করেন এবং কর্নেল সিম্পসনকে কারা মহাপরিদর্শক হত্যা করেন যখন তার অফিসের মধ্যেই ছিলেন। এরপর গ্রেফতার এড়াতে বাদল সায়ানাইড গিলে ফেলেন এবং বিনয় ও দীনেশ নিজেদের গুলি করেন। যাই হোক, দীনেশ বেঁচে যান এবং পরবর্তীকালে এই আলিপুর জেলেই 1931 সালে তার ফাঁসি হয়। আজকের ভিডিওটা এত অবধি রাখলাম। এই জেল মিউজিয়ামের নেক্সট পার্ট নিয়ে ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে। চটপট আমার চ্যানেলটাকে তাই সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।